কর্ণাটক ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিওটিতে ছিল আমাদের মাইসোর এবং বান্দিপুর এবং নাগরাহোল রিজার্ভ ফরেস্ট ভ্রমণ বৃত্তান্ত। আজকে যে পর্বটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটি হলো নাগরাহোল থেকে আমরা রওনা দিয়েছিলাম কুর্গের উদ্দেশ্যে, এবং এই কুর্গ ভ্রমণ বৃত্তান্তই রয়েছে এই সম্পূর্ণ ভ্রমণ ভিডিওটিতে। শেষ অবধি দেখবেন, সাথে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। বিকেল 4:30 নাগাদ আমরা নাগরাহোল থেকে রওনা দিই এবং আমাদের কুর্গ আসতে সময় লাগে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা। এবং যেহেতু আজ কুর্গ যেদিন আমরা এসে ঢুকলাম সেদিন ছিল দশেরা অর্থাৎ দশমীর দিন, ফলে অধিকাংশ রাস্তা বন্ধ ছিল, ফলে একটু ঢুকতে সময় লেগেছিল এবং রাত হয়ে গেছিলো। তা ঢুকেই আমরা একটা সুন্দর এখানকার লোকাল দশেরা উপলক্ষে একটা প্রসেশন বেরিয়েছিল, একদম ওখানকার কালচারের মুখোমুখি আমরা হলাম যে আমরা কিভাবে দশেরা পালন করি, দশমী পালন করি, আর ওখানকার লোকেদের দশেরা পালনের যে সংস্কৃতি সেটা সম্পূর্ণ আলাদা। চলুন একটু ওদের সংস্কৃতির সাথে পরিচয় করে নিই। কুর্গে এই হোমস্টেটিতে আমরা 2 দিন কাটাবো। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এবং এই হোমস্টেতে যে আমরা ছিলাম এখানে একটি কমন স্পেস ছিল, যেটা ডাইনিং অ্যান্ড লিভিং স্পেস, আর 2টি রুম ছিল। 2টি রুমে আমরা 2টো ফ্যামিলি ছিলাম। অনেকটাই বড় এরিয়া। আরেকটি এক্সট্রা রুম ছিল যার মধ্যে একটা অ্যাটাচ কিচেন ছিল, যেটি ব্যবহার হয় না, এবং অনেকটাই বড় জায়গা, ফলে কোনো অসুবিধা হয়নি। আমাদের সাথে 2টো বাচ্চা ছিল। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং সমস্ত জায়গাটি। এটি হলো রুমের বাইরে আমাদের একটা বড় ব্যালকনি, এবং এখান থেকে বেশ ভালো চারিদিকে ভিউও পাওয়া যায়। এবং আমরা ছিলাম দোতলার ওপরে, এই ওপরের রুমগুলিতে। আজকে কুর্গে আমাদের প্রথম দিন। সারা দিনে আমাদের অনেকগুলি স্পট আছে প্ল্যানে। চলুন বেরিয়ে পড়া যাক, একে একে সবকটি স্পট আপনাদের সাথে শেয়ার করব। রোদ ঝলমলে পরিষ্কার একটি দিন দিয়ে শুরু করলাম আমাদের এই কুর্গ ভ্রমণের প্রথম দিনটি, এবং প্রথমেই আমরা সেরে নিলাম ব্রেকফাস্ট এবং এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পটগুলির উদ্দেশ্যে। আমরা অ্যাকচুয়ালি রয়েছি পশ্চিমঘাট পর্বতের কোলে কর্ণাটক রাজ্যের একটি জেলা কুর্গ, এবং তার অন্তর্গত একটি প্রধান হিল স্টেশন বা টাউন মাদিকেরি। এই মাদিকেরি থেকেই আপনাকে কুর্গ ভ্রমণটি করতে হবে। এখান থেকে আপনারা গাড়ি ভাড়া করে বা স্কুটি ভাড়া করে বা বাসে করেও ঘুরতে পারেন। অনেক অপশান রয়েছে। রাস্তা খুব ভালো, কোনো সমস্যা নেই। প্রথমেই আমরা চলে এলাম কুর্গের বিখ্যাত কফি প্ল্যান্টেশন বাগিচায়।
আপনারা সবাই জানেন কর্ণাটকে প্রচুর কফি হয় এবং কুর্গ একটি অন্যতম জেলা যেখানে প্রচুর পরিমাণে কফি চাষ হয় এবং এই কফি বাগিচার প্রবেশ মূল্য হচ্ছে 200 টাকা। ভেতরে প্রবেশ করার পর একজন গাইড আপনাকে বিভিন্ন প্রজাতির কফি চাষ কিভাবে হয় তার প্রসেস এবং কফি ছাড়াও এই বাগিচায় আরও অনেক রকমের স্পাইসের গাছ রয়েছে, স্পাইসেস, সেগুলো সম্বন্ধেও আপনাদের বলবেন এবং যেটি খুবই ইনফরমেটিভ এবং অনেক কিছু অজানা তথ্য আপনারা জানতে পারবেন। मतलब डायरेक्ट सनलाइट है ना, कॉफी का जो लीफ में टच किया तो उसका जो लीफ होके पूरा ड्राई हो जाते, सूख जाते, इसीलिए एक बड़ा बड़ा पेड़ होने की वजह से नीचे आके कॉफी प्लांट के लिए एक शेड मिलता है। ऐसे होते है एवरी कॉफी प्लांटेशन में। सामने एक पेड़ दिख रहे हैं ना, ये जो ट्रंक पार्ट में पूरा फंगस पड़ा हुआ है, ये होते हैं पॉपुलर ट्री जो मैच स्टिक्स मैच बॉक्स बनाते हैं ना, यही ट्री से बनाते। और अभी जो इसका लीफ आके थोड़ा ग्रीन है, नीचे गिरने के बाद थोड़ा येलोइश में कन्वर्ट हो जाते हैं। अभी ये जो लीफ आके कॉफी के लिए एक फर्टिलाइजर जैसा काम आते हैं, इसीलिए सर्टेन लीफ को हम प्लक नहीं करते, ऐसे छोड़ देते हैं आपको एक फर्टिलाइजर जैसा। एवरी कॉफी प्लांटेशन में वो ट्री रहेगा आपको। और उसका थोड़ा सामने थोड़ा छोटा सा ट्रंक पार्ट में आपको पूरा व्हाइट पैचेस पड़ा हुआ है ना, ये होते हैं आपको इलायची का पेड़। जो नॉर्मली एक इलायची का पेड़ डाले तो 1.5 to 2 years के लिए रुकना पड़ेगा। 2 years होने के बाद में ना नीचे एक बंच में एक प्लांट में एक रूट का पास में एक बंच आते है इलायची का, ये होता है इलायची का बंच। ये जो बंच है ना, आपको स्टार्टिंग टाइम में व्हाइट एंड रेड कलर का एक कॉम्बिनेशन के एक फ्लावर आते हैं आपको। वो जो फ्लावर है ना थोड़ा सूख जाने के बाद इलायची में कन्वर्ट हो जाने के बाद है ना, हम मैनुअली इसको ओके। और जो अभी इधर का जो मेन पार्ट होता है कॉफी, नॉर्मली इंडिया में आके खाली 2 ही प्रकार का कॉफी उगता है, एक अरेबिका और एक रूस लगता है दिसंबर टाइम में। दिसंबर टाइम में आके इधर लेडीज लोग हार्वेस्टिंग कर देते हैं बीन्स को। करने के बाद है ना इसका स्किन को पील करना होगा, तो आपको क्या करते हैं एक पल्पर मशीन में डाल देते, पल्पर मशीन में डालने के बाद स्किन को पील करने के बाद वो बीन्स मिल जाते हैं ना, उसको फिर 20 डेज तक सन में सुखाना। এই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি, আমি আগের পর্ব দুটিতেও বলেছি আমাদের এই কর্ণাটক ভ্রমণে মোট 7 দিন আমাদের সাথে একটি গাড়ি ছিল যেটি আমরা ব্যাঙ্গালোর থেকে বুক করি এবং 7 দিন ঘুরিয়ে আবার ব্যাঙ্গালোরে আমাদের ড্রপ করবে। তার জন্য গাড়ি খরচ বাবদ আমাদের লেগেছিল 38,000 টাকা 7 দিনের এবং এই খরচের মধ্যে একমাত্র এক্সক্লুডিং ছিল বিভিন্ন জায়গার পার্কিং চার্জ এবং এন্ট্রি ফিগুলো, আর ইনক্লুডিং ছিল সমস্ত যে টোল ফি এবং ড্রাইভারের চার্জ। এখানে কফি বিনস থেকে কিভাবে ফিল্টার্ড কফি তৈরি হয় সেই প্রসেসটি এখানে দেখানো হয়। बाहर कॉफी का हार्वेस्टिंग होने के बाद 20 डेज तक सन में सुखाना पड़ेगा। सुखाने के बाद आके बीन्स ऐसा रहेगा। अभी ये बीन्स में टेस्ट भी नहीं है, फ्लेवर भी नहीं है, खाली ड्राइड हुआ बीन्स है। अभी ये बीन्स को पाउडर किया तो इसको ग्रीन कॉफी करके बोलते हैं। इंडिया में आके वेट लॉस, मेटाबॉलिज्म, माइग्रेन खिला के पीता है। अनरोस्टेड बीन्स है, ये बीन्स को ऊपर से रोस्टिंग के लिए डाल देते। ये मैनुअल मशीन है, गैस का जो हेल्पिंग वजह से रोस्टिंग होते हैं। आप देख भी सकते हो रोस्ट हुए कि नहीं देखने के लिए एक स्पून भी दिया वाला है। रोस्ट पूरा होने के बाद हम ये गेट को ओपन कर देगा, ये बीन्स पूरा आके इधर गिर जाते। ये होता है कूलर, 20 to 25 मिनट्स तक बीन्स पूरा कूलिंग होने के लिए।
कूलिंग होने के बाद आपको बीन्स का खुशबू ऐसा रहेगा, खाली रोस्टिंग का खुशबू मिलेगा आपको बीन्स का। टेस्ट वेस्ट देख लेके थोड़ा सा कड़वा है। अभी आपको प्योर कॉफी हेल्थ के लिए भी उतना इफेक्ट करेगा। एक कॉफी के एक तो ब्रांड बनाना है, एक पाउडर डालना है, होता है चिकोरी करके, ये होता है चिकोरी। आपका जो ब्रू नेस्कैफे कॉफी ओपन रखने से जम जाते हैं ना, वो इसी वजह से होता है। प्योर कॉफी का कलर होता है गोल्डन ब्राउन, चिकोरी का कलर डार्क। अंदर में 2 सीड्स रहते हैं, देखिए उसको डाइजेस्ट नहीं होते, पेट के अंदर ही पूरा प्रोसेस होके निकलते हैं वर्ल्ड एक्सपेंसिव कॉफी, ये होता है। अभी एक इंसान का है तो 24 आवर्स चाहिए आपको। 40 थोड़ा सा देखो भाई। अरे कॉस्टली প্রচুর কস্টলি। ঠিক আছে, শুধু গন্ধটা শুনে নাগাল্যান্ডের কুকুরকে খাওয়ানোর পরে বমি করে এটা পটি কিন্তু कॉफी का क्वांटिटी डिक्रीज हो जाएगा ऐसा। अरे उसमें हाफ कॉफी ओके, आइए। हाफ चिकोरी उसको मेंटेन करने के लिए। अरे ये भी मिक्सिंग का ये कुछ पार्ट हैंडमेड है। अम्मा के लिए साथ में কফির প্রসেসিং বোঝানোর পর আমাদের একটি শপে নিয়ে আসা হলো। এখানে আপনারা বিভিন্ন ধরনের স্পাইসেস, ড্রাই ফ্রুটস এবং বিভিন্ন ধরনের কফি আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি কিছু কাঠের তৈরি শোপিস এবং আসবাবপত্রের কাউন্টারও রয়েছে। কফি প্লান্টেশন এই এস্টেট থেকে আমরা বেরিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী যে স্পট তার উদ্দেশ্যে। পশ্চিমঘাট পর্বতের কোলে এক অসাধারণ সুন্দর পথ অতিক্রম করতে করতে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য, কাবেরী নদীর ধারে নিসর্গধামা বার্ড পার্ক। পার্কটিতে ঢোকার এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 60 টাকা এবং 5 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য 30 টাকা। কাবেরী নদীর ওপর দিয়ে একটি ঝুলন্ত ব্রিজ ক্রস করে ঢুকতে হয়
এই স্যাংচুয়ারিটির ভেতর। ভূগোল বইতে অনেকবারই এই দক্ষিণ ভারতের একটি পবিত্র নদী কাবেরীর কথা অনেক পড়েছি। আজকে চোখের সামনে এই প্রবাহমান কাবেরীকে দেখলাম। পার্কটি অনেকটা বড় এবং ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ, এখানকার লোকাল সংস্কৃতির কিছু নিদর্শন এবং পাখির যে মেন যে স্যাংচুয়ারি পোর্শনটি সেটি আরেকটু ভেতর দিকে, এবং তার জন্য আলাদা করে টিকিটও কাটতে হয়। যেহেতু আমাদের পরবর্তী অনেকগুলি স্পট যাওয়া বাকি আছে, দেরি হয়ে যাওয়ার ভয় ছিল, তাই আমরা বেশিক্ষণ এই স্যাংচুয়ারির ভেতর সময় কাটাইনি। কিছুক্ষণ ঘুরে আমরা বেরিয়ে পড়ি যাতে পরবর্তী স্পটগুলো সব কভার করতে পারি। তবে আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই পুরো পার্কটা ভালো করে ঘুরে দেখবেন, ভালো লাগবে। এরপরে আমরা চলে এলাম এখানকার একটি অন্যতম দর্শনীয় স্থান, নামড্রলিং মনেস্ট্রি। খুব সুন্দর এই মনেস্ট্রির ভেতরটা এবং একটি অত্যন্ত সুবিশাল বৌদ্ধ মূর্তি এখানে আছে শুনেছি। চলুন মনেস্ট্রির ভেতরটা এবার ঘুরে দেখে আসি। এই মনেস্ট্রিটির অন্তর্গত রয়েছে একটি জুনিয়র স্কুল, একটি বুদ্ধিস্ট ফিলোসফি কলেজ, একটি বৃদ্ধাশ্রম ও একটি হসপিটাল। মনেস্ট্রিটি স্থাপিত হয় 1963 সালে এবং বলা হয় যে এই মনেস্ট্রিটি হলো দ্য ওল্ডেস্ট স্কুল অফ টিবেটান বুদ্ধিজম, যেটি হলো নিংমা। এই নিংমাদের পৃথিবীর বৃহত্তম মনেস্ট্রি এবং এখানে প্রায় 5000-এরও বেশি মঙ্ক, নান এবং শিক্ষক রয়েছেন। অনেকটা বড় অঞ্চল নিয়ে এই মনেস্ট্রিটির অনেকগুলো ভাগ আছে। আপনারা সময় নিয়ে প্রতিটা অংশ অবশ্যই ঘুরে দেখবেন।
মনেস্ট্রি ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা সময় লেগে গেল, ফলে আমাদের নেক্সট যে স্পট ছিল দুবারে এলিফ্যান্ট ক্যাম্প, এইখানে পৌঁছাতে আমাদের একটু সময় বেশি লেগে যায়, দেরি হয়ে যায়। ফলে দুর্ভাগ্যবশত আমরা সেই হাতিকে স্নান করানোর যে এক্সপিরিয়েন্স দেখার আমাদের ইচ্ছা ছিল সেটা আর হলো না। আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে যাতে ওই দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে সঠিক সময় পৌঁছাতে পারেন। আমাদের আজকের ট্যুর প্ল্যানের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি আমরা, এবং এই যে স্পটটি সেটি হলো চিকলি হোলে ওয়াটার রিজার্ভার একটা, এবং এর চারিদিকে রয়েছে পশ্চিমঘাট পর্বতের কিছু বিক্ষিপ্ত অংশ, এবং এই ড্যামটার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, এবং এই ড্যামের জলের একটা বিশেষ সৌন্দর্য রয়েছে। রিজার্ভারের যে জলটা দেখুন আপনারা, কতটা ইউনিক এবং সুন্দর লেগেছে আমার। অবশ্যই এই স্পটটি আপনারা স্কিপ করবেন না, এটি আপনাদের ট্যুর প্ল্যানে অবশ্যই রাখবেন। এই স্পটটিতে আপনারা অবশ্যই সানসেটের সময় আসবেন। এইখান থেকে সানসেটটা অপূর্ব সুন্দর দেখতে লাগে, অবশ্যই সেটি এক্সপিরিয়েন্স করে যাবেন। প্রায় রাত হয়ে এসছে, আমরা চলে এসেছি আমাদের মাদিকেরি টাউনের কাছে। যেহেতু কুর্গ আপনারা সবাই জানেন যে হোমমেড চকলেট, হোমমেড ওয়াইন এবং বিভিন্ন ধরনের স্পাইসেসের জন্য খুব বিখ্যাত, তাই ড্রাইভারজিকে আমরা বলেছিলাম একটা হোমমেড চকলেটের দোকানের কাছে দাঁড়াতে, তো উনি এই দোকানটিতে নিয়ে এলেন এবং এখান থেকে আমরা কিছু হোমমেড চকলেট কিনে নিলাম। কুর্গে আজকে আমাদের দ্বিতীয় দিন, আজকেও সারাটা দিন আমরা কুর্গে ঘুরবো। চলুন বেরিয়ে পড়া যাক আজকের ট্যুর প্ল্যান। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কুর্গের হায়েস্ট ভিউ পয়েন্ট, সেটা হলো মান্ডালাপাট্টি পিক, এবং এখানে পৌঁছানোর জন্য আমাদের প্রথমে এই মান্ডালাপাট্টি ট্রেকিংয়ের যে বেস পয়েন্ট সেইখানে আমাদের গাড়ি ছেড়ে দিল, এবং সেখান থেকে আমাদের গাড়িওয়ালাই একটি জিপ বুক করে দিল, এবং জিপের জন্য আলাদা করে 3000 টাকা দিতে হয়েছে, এবং প্রতি জিপে 5 থেকে 6 জন যেতে পারে মিনিমাম। এছাড়া অনেকেই আছেন পুরোটা ট্রেক করেই ওঠেন, একটা সার্টেন এন্ট্রি ফি আছে 25 থেকে 50 টাকার মধ্যে, সেই এন্ট্রি ফি দিয়ে আপনারা নিজেরাও ট্রেকিং করে এই মান্ডালাপাট্টি পিকে পৌঁছাতে পারেন। পশ্চিমঘাট পর্বতের অন্তর্গত এই মান্ডালাপাট্টি পিক, এর উচ্চতা হলো প্রায় 4050 ফুট, এবং এই অংশটি হলো ওয়েস্টার্ন ঘাটের বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়ার মধ্যে পুষ্পাগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত একটি অংশ। আমার এই অঞ্চলটিতে এসে কেমন যেন নাগাল্যান্ডের সেই বিখ্যাত জুকু ভ্যালির কথা মনে পড়ে গেল। সেই ভেলভেটের মতো একটা তৃণভূমি আস্তরণ পাহাড়ের ওপর, অপূর্ব সুন্দর দৃশ্য। অবশ্যই আপনারা একবার নিশ্চয়ই ঘুরে আসবেন।
ইন্টারেস্টিং বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই মান্ডালাপাট্টি যাওয়ার পথে আপনারা খুঁজে পাবেন নীলগিরি পাহাড়ে যে নীল কুরিঞ্জি ফুল ফোটে প্রতি 12 বছর অন্তর, সেই ফুলের গাছ। এরপরে আমরা চলে এলাম অ্যাবে ফলস। এটি কুর্গের একটি অন্যতম দর্শনীয় স্থান। চলুন, কিছুটা পথ আমাদের হেঁটে নামতে হবে। নামাটা খুবই সোজা, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হয়। তাই বলে কি আমরা ওয়াটারফল দেখব না? চলুন যেগুনো যাক ওয়াটারফলের দিকে। এই ওয়াটারফলটির উচ্চতা প্রায় 70 ফুট এবং কাবেরী নদীর উচ্চ গতির কাছে যেসব পাহাড়ি নদীগুলো এসে কাবেরী নদীতে মিশেছে, এটি তারই মধ্যে একটি নদী থেকে সৃষ্টি হয়েছে। এই ফলটির আশেপাশে রয়েছে কফি এস্টেট এবং বিভিন্ন ধরনের ফ্লোরা এবং ফনা এখানে দেখতে পাওয়া যায়। আমরা ফেরার পথেই দেখা পেলাম একটি সাপের এবং তার ভিডিও করে নিলাম। গুগলে সার্চ করে দেখলাম ইনি হলেন একজন শিশু মালাবার পিট ভাইপার। শিশু বলেই এই যাত্রায় ভিডিও করে পার পেয়ে গেলাম। এরপরে আমরা চলে এলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন মাদিকেরি ফোর্ট। ফোর্টে প্রবেশ করার মুখে একটি মন্দির ছিল, যেটি আমরা দর্শন করে নিলাম। এটি হলো ফোর্টের মধ্যে একটি মিউজিয়াম, যেখানে তৎকালীন প্রত্নতাত্ত্বিক বিষয়সমূহ সংরক্ষণ করা আছে। এবার আমরা ফোর্টের মূল অংশে চলে এসেছি। আমরা মোটামুটি ফোর্টের ওপরের যে পাঁচিলের অংশটা দিয়ে হাঁটছি, তবে নিচের দিকের অংশগুলোয় মনে হয় এন্ট্রি অ্যালাউ না সব জায়গায়। যেইটুকু অংশ খোলা আছে আমরা ওইটুকু অংশ ঘুরে নিলাম।
ফোর্টের ওপর থেকে আপনারা মাদিকেরি টাউনটাকে পুরো একটা পাখির চোখে দেখতে পাবেন। এরপর আমরা চলে এলাম মাদিকেরির একটি অন্যতম দর্শনীয় স্পট, যেটি হলো রাজা সিট। এখান থেকে প্রধানত সানসেটটাই দেখতে ভালো লাগে, তবে আমরা একটু আগে পৌঁছে গেছি। আপনারা চাইলে সানসেটের সময় এসে বসতে পারেন। সাথে একটি পার্ক রয়েছে এবং পার্কের সাথে কিছু স্পোর্টস অ্যাক্টিভিটিও আছে, সেগুলো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। 17 to 18 সেঞ্চুরি নাগাদ গঠিত এই রাজা সিট অ্যাকচুয়ালি এখানকার যে কোডাগু রুলার্সরা ছিলেন তাদের রাজা এবং রানীরা এই জায়গাটিতে এসে বসতেন এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করতেন। সেই থেকে এই জায়গাটির নাম হয় রাজাস সিট। কর্ণাটক ভ্রমণের কুর্গ উপপর্বটি আজ আমি এখানেই শেষ করলাম। এর পরের দিন আমরা কুর্গ থেকে যাত্রা করি বেলুরের উদ্দেশ্যে, এবং এই বেলুর নিয়ে যে পর্বটি আমি আগেই আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবং কর্ণাটক ভ্রমণের বাকি পর্বগুলো যদি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যেতে পারেন। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মনের আনন্দে ঘুরে বেড়াবেন। দেখা হচ্ছে পরবর্তী আর একটা সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে।